গুড মর্নিং এভরিওয়ান। এটা হলো পার্ট 4 আর পার্ট 3তে আমি দেখিয়েছিলাম নাভাহাটায় রিসর্টে আমরা ব্রেকফাস্ট করে লাভায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো এখন লাভার জন্য আমরা বেরিয়ে পড়েছি। লাভা প্রায় 8000 ফিট ওপরে, মানে অনেকটাই ওপরে, আর প্রচণ্ড ঠান্ডা। আর লাভাকে ক্লাউডি এরিয়াও বলা হয় কারণ পুরো জায়গাটা বাদল দিয়ে ঢাকা। লাভা তো যাবো, কিন্তু তার আগে কয়েকটা টুরিস্ট স্পট কভার করে যাব। লাভাতে কিন্তু সেরকম কোনো হান্টেড স্টোরিজ নেই দার্জিলিংয়ের মতো। দার্জিলিং মেনলি ব্রিটিশ এরিয়া ছিল, তার জন্য প্রচুর হান্টেড স্টোরিজ ওখানেই রয়েছে। বাট লাভার অ্যাটমসফিয়ারটা অনেকজন এরই বলে, মানে প্রচণ্ড শান্তি। আর পুরোটা ক্লাউডি ক্লাউডি, সকালে ক্লাউডি এমন হয় যে দেখা যায় না। প্রথমেই চলে এসেছি তিস্তা ভিউ পয়েন্টে। এখানে কিন্তু দুটো নদীর মিশ্রণ হয়, যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, একদম ক্লিয়ারলি। একদিক হচ্ছে ব্লু, ডার্ক ব্লু, আর একদিকটা হালকা ব্লু। এতক্ষণ আমরা ছিলাম দার্জিলিংয়ে। এই ব্রিজটা ক্রস করলে ওই দিকে কালিম্পং পড়বে, আর টেম্পারেচারও একদম চেঞ্জড, গরম, মানে ঠান্ডা থেকে হঠাৎ গরমে এসে গরমটা একটু বেশিই লাগে। আর কালকে তো আমাদের কলকাতায় ফেরত যাওয়ার ফ্লাইট, তো ভাবছি ওখানে কতটা গরম লাগতে চলেছে। শিলিগুড়ি দিয়ে যেতে যেতেই হাল খারাপ হয়ে যায় পুরো। আর এখানের এই দিকের রাস্তাটাও অত ভালো নয়, ওই দিকের রাস্তা খুব ভালো ছিল। এটা হচ্ছে তিস্তা নদী। লাভাতে যাওয়ার আগে আমরা ঋষভ হয়ে যাব। ঋষভেও অনেকজন থাকে, কিন্তু আমরা থাকিনি। ঋষভ লাভার থেকে একটু নিচে, লাভা ওর থেকে উপরে। এইসব সাইডে হোটেলের থেকে হোমস্টেই বেশি থাকে। আবার অনেক হোমস্টেতে ওয়ার্কার্সরা আর স্টাফরা ছুটিতেও রয়েছে। ভালো হোমস্টে পাওয়া খুবই মুশকিল। আমাদের অবশ্য লাভাতে আপাততর জন্য হোমস্টে বুক করা রয়েছে। চলুন দেখি হোমস্টেটা কেমন হবে। যার পথে পড়েছিল একটা বুদ্ধা পার্ক। এখানে বুদ্ধা ছাড়াও বুদ্ধিস্ট অরিজিনের বিভিন্ন রকম লিডার্সদের মূর্তি ছিল। অর্কিড ছিল যাওয়ার আগে। এই কত ধরনের অর্কিড আছে দেখেছেন? পরে একটা মেডিটেশন এরিয়াও রয়েছে। আর এটাকে অবভিয়াসলি যখন এসছি, এটাকে সার্কেল তো করবই। এখানে কিন্তু যতগুলো বুদ্ধার মূর্তি রয়েছে সব জায়গায় সার্কেল করে যদি আপনি যান, খুব হোলি স্যাক্রেড বলে মনে করা হয় এটাকে। এরপর চলে এসেছি কালিম্পংয়ের আরেকটা জায়গায়, ডেলো পার্ক। আমরা কালিম্পং মোটামুটি ছুঁয়ে গেছি। এই ডেলো পার্ক, এই জায়গাটায় প্রচণ্ড গরম। এন্ট্রি ফিস অ্যাজ অলওয়েজ ₹20। এখানে অবশ্য প্যারাগ্লাইডিং হচ্ছিল। আমি ভাবছিলাম প্যারাগ্লাইডিং করবো কি না, কিন্তু এত গরমে প্যারাগ্লাইডিং করে কোনো মজা নেই। এই পার্কের ভেতরেই আই লাভ কালিম্পং এগুলো সামনে ছবি টবি ক্লিক করে চলে এসেছিলাম। এরপর ধীরে ধীরে আমরা চলে যাচ্ছিলাম একটু হায়ার অল্টিটিউড ঋষভের দিকে। তার জন্য গরমের ভাবটা একটু কমে যাচ্ছিল আবার। ঋষভ একটা ইকো ট্যুরিস্ট এরিয়া, তো এন্ট্রি ফিস কেটে ভেতরে ঢুকতে হয় উইথ কার। আর ঋষভের ভেতরটাও কিন্তু ক্লাউডি ক্লাউডি, কিন্তু লাভার মতো না। দেখেছেন, এটা ঋষভের ভেতরে ঢুকে গেছি। কত মোটা মোটা পাইনের গাছ, দুদিকেই শুধু পাইনের ফরেস্ট। আর আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো জন্তু জানোয়ার আছে কি না। বললো রাতের সময় আসলে পুরো বিভিন্ন রকম হায়নার ডাক, বাঘের ডাকও শোনা যেতে পারে। ঋষভের ভেতরে থাকতে পারেন। অনেকগুলো হোমস্টে রয়েছে, আর দুটো জায়গা রয়েছে। একটা হচ্ছে আই লাভ ঋষভ, আর একটা হচ্ছে ওয়াটারফল এরিয়া। আমরা প্রথমে চলে গেলাম আই লাভ ঋষভের দিকে। ঋষভ কিছুই না, একটা জায়গা, খুব ভালো সিনিক বিউটি, আর এর সামনে ফটো ক্লিক করতে পারেন।
এই যে দেখছেন এই জায়গাটা থেকে পুরো হোমস্টে আর হোমস্টে। কেউ যদি ঋষভে এসে থাকবেন ভাবেন, আমি কয়েকটা জুম করেও দেখিয়ে দিচ্ছি, নাম্বারটা পজ করে দেখে নিতে পারেন। এই ইকো হাটটা এখানকার ফেমাস শুনলাম। আর এখানের কাছেই একটা দোকান ছিল যেখানে চিকেন মোমো বিক্রি হচ্ছিল, 100-এ 10 পিস দিচ্ছিল, বেশ ভালোই খেতে। এখন ঠান্ডা ভয়ে মোমো আর চা খাওয়ার তো মজা আলাদাই। ওর ভেতরে আরেকটা জায়গা ছিল বললাম না, ওটাতে যা হয়নি কারণ প্রচণ্ড বাজেভাবে ট্রেক করার ছিল। সেই ট্রেকটা আমরা পারতাম না, কোনো সিঁড়ি কাটা ছিল না লামা হাঁটার মতো যে প্রপারলি যেতে পারবো। এরপর আই লাভ লাভা পয়েন্টে চলে এলাম, আর ওখানেও একটা পাইন ফরেস্ট ছিল যেখানে চলে গেলাম। এখানেও এন্ট্রি ফিস ₹20। এখানে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো ক্লাউডি, এগুলো কিন্তু ফগ না, ক্লাউডের ভেতরে ঢুকে গেছে। এই যে এটা একটা আবার টাওয়ার রয়েছে, এই টাওয়ারে চলুন উঠি। এই টাওয়ারের ওপর উঠে ভালো করে বোঝা যাচ্ছে যে উপর দিকটা একদম মোটামুটি দেখা যাচ্ছে, সেরম নয়। পুরো জায়গাটা বাদল ক্লাউড দিয়ে ভরা, মাসুরি টাসুরি ওই সব জায়গায় যেরকম ক্লাউড থাকে সেরকম। আরেকটু ওপরে উঠছিল, কিন্তু আমাদের লাভাতে পৌঁছানো বেশি দরকারি ছিল কারণ আরও একটা স্পট ছিল দেখার জন্য। তো আমরা এই টাওয়ারে একটু ফটো ক্লিক করেই লাভার উদ্দেশ্যে চলে যাই। নর্থ বেঙ্গলের সবচেয়ে বড় মনেস্ট্রি কিন্তু লাভাতে রয়েছে, তাই প্রথমেই চলে এলাম লাভা মনেস্ট্রি। আমার এক্সপেকটেশন ছিল পেনিং মনেস্ট্রির মতো, কারণ সিকিমে আমি যখন গেছিলাম ওই ভিডিওটাও রয়েছে, অনেকজন হয়তো দেখেছে। পেনিংয়ে বড় একটা মনেস্ট্রি ছিল স্কাই ওয়াকের পাশে, অনেকজনই সেটাতে উঠছিল না, প্রচুর সিঁড়ি বেয়ে উঠতে হতো। কিন্তু এই মনেস্ট্রিটা সেরকম নয়, বাট অন্যগুলোর তুলনায় অনেকটাই বড়। এই মনেস্ট্রি থেকে দেখছেন পুরো কুয়াশা আর বাদলে ভরা। অফকোর্স মনেস্ট্রিতে জুতো খুলেই ওপরে উঠতে হয়, তো জুতো খুলে নিলাম আর এবার ওপরে উঠছি। এখানে মনেস্ট্রির সামনেটা অর্কিড দিয়ে সাজানো, আর অন্যান্য মনেস্ট্রির মতো কিন্তু এর ভেতরে ফটোগ্রাফি নিষেধ নয়। এখানে কিন্তু সবচেয়ে বড় বুদ্ধা রাখা রয়েছে বলেই বোধহয় এটাকে বড় বলা হয়। মনেস্ট্রির ভেতরটা বাইরের থেকেও বেশি ঠান্ডা। মেন মনেস্ট্রির বাইরে আরেকটা মনেস্ট্রি ছিল, ওটার ভেতরে একটা মিনি ভার্সন অফ বুদ্ধা রাখা ছিল। আর এখানে কিন্তু স্টুডেন্টরাও পড়ে, এইটা কিন্তু স্টুডেন্ট কোয়ার্টার ছিল। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের হোমস্টের দিকে। বাট আমরা হোমস্টেতে থাকতে পারিনি, হোমস্টেতে বুক করা ছিল বাট পেমেন্ট নষ্ট হলো কারণ কোনো স্টাফ ছিল না, এতটা নিচে হোমস্টে। আর উনি বললেন যে কি হোমস্টে নাকি এরকমই হয়, বাট আমরা তো এর থেকে ভালো একটা হোমস্টেতে ঘুরে এসেছি। তাই আমি বলবো যারা হোমস্টে বুক করে লাভাতে আসবেন প্লিজ হোটেল বুক করবেন। আমরা যেরকম একটা ঘুরে হোটেল পেলাম ইউনিক ইন, যেটা কিন্তু খুবই ভালো একটা হোটেল। সব জায়গায় হোমস্টে কিন্তু অফ সিজনে স্টাফ থাকে না। এটা ছিল আমাদের রুম, খুব ভালোই রুম দিয়েছিল, ট্রিপল বেড রুম দিয়েছিল। আর এখানের স্টাফ বিহেভিয়ার সব খুব ভালো ছিল, লাইক আলিশা হোমস্টে অ্যান্ড লামাহাটা রিসর্ট। খাবার দাবারও ভালো ছিল। আরেকটা বলে দিচ্ছি, অর্কিড হোটেল বলে এইখানেই রয়েছে, ওটা প্রথমে আমরা নোটিস করিনি। এখানেও কিন্তু খুব ভালো একটা হোটেল মতো এরিয়া আর রেস্টুরেন্ট রয়েছে এর সাথেই। আমরা এখানের এই রেস্টুরেন্টটাতে একটু লাঞ্চ করার জন্য গিয়েছিলাম। মা অর্ডার দিয়েছিল ম্যাগি, আর আমি বাবার থুপকা অর্ডার দিয়েছিলাম। থুপকাটা কিন্তু খুব ভালো ছিল, অন্যগুলোর থুপকার থেকে অনেকটা ভালো। লাস্ট টাইম যে থুপকাটা খেয়েছিলাম ওটা তো নষ্টই করেছিলাম, কারণ কেউই আমরা খাইনি থুপকাটা। এটা কিন্তু অনেক কিছু দিয়ে থুপকাটা বানিয়েছিল। আর এই এরিয়ায় কিন্তু অরিজিনাল সবজিপাতিও পাওয়া যাচ্ছিল, তো আমরা কিছু লঙ্কা কিনে নিয়েছিলাম। কলকাতায় এসে কিন্তু এই লঙ্কাগুলোর ঝাঁজ যে কলকাতার লঙ্কার থেকে বেশি বুঝতে পেরেছিলাম। রাতের ডিনারটা তো পজ করে দেখে নিন, খুব ভালো ছিল, মিক্সড ভেজ আর রুটি। সকালবেলায় এখান থেকে এই ভিউ ছিল, আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলু ফ্রাই আর গরম গরম রুটি।
আজকে অনেকটা ডিস্টেন্স কভার করে এয়ারপোর্ট যেতে হবে আর বেশ কয়েকটা স্পট কভার করে যাব। ব্রেকফাস্ট করেই তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। মনটা হালকা খারাপ ছিল যেহেতু ট্রিপ শেষ হয়ে যাচ্ছে, আবার সেই গিয়ে পড়াশোনা ওইসব, বাট আবারও তাড়াতাড়ি আসবো অন্য কোনো ট্রিপে। ওয়েট, ভিডিও শেষ হয়নি এখনও। এই যে যাচ্ছি, কালকের থেকেও বেশি ক্লাউডি, আজকে পুরো ক্লাউডে ঢেকে যাচ্ছে। আর আমাদের ড্রাইভার বললেন যে নাকি কিছুই না, এর থেকেও বেশি ক্লাউডি হয়। তো যারা আসবেন আমি রেকমেন্ড করব দার্জিলিংয়ের এই লাভার এরিয়াতে তো আসবেনই। ক্যামেরাতে অনেকটাই বোঝা যাচ্ছে যে কতটা ক্লাউডি ছিল। যাওয়ার পথে একটা স্পটে এলাম পাঁপড় খেতি। এখানে জোরসে বেশ জল পড়ে যাচ্ছিলো। ওয়াটারফলটা যে কোথায় সেটা বুঝতে পারছিলাম না। ওয়াটারটা অনেক ক্লিয়ার ছিল আর এটা একটা মিলিটারি এরিয়া, তো পাশে একটা দোকান ছিল যেখানে একটুখানি কায়দা করে ডিম ভাজছিল। তো সেইটা 1 প্লেট আমি নিয়েছিলাম। আমরা 3 জনে, খুব ভালোই ছিল। তারপরে আই লাভ অ্যাম্বিয়ক পয়েন্টে এসেছিলাম। এখন কিন্তু পুরোটাই ঠান্ডাটা অনেকটা কমে গেছে আর শিলিগুড়িতে ঢুকলে যে কী হবে সেটাই আমরা সবাই ভাবছিলাম। শিলিগুড়ি ঢোকার আগে চা বাগান এসছিল, লম্বা লম্বা ফরেস্ট এসছিল, আর ফাইনালি চলে আসলাম শিলিগুড়ির দিকে। এই যে ব্রিজটা ক্রস করব, জ্যাম আর শিলিগুড়ির সব কিছু একসাথে শুরু। শিলিগুড়ি পেরিয়ে যেতে হয় সবসময় আমাদের সিকিম বা এই দার্জিলিং এরিয়ায় আসার জন্য। এই রাস্তা খারাপ, ট্রাফিক্স কেউ মানে না, আর প্রচণ্ড গরম আর জ্যাম। একটা জায়গায় এসছিলাম খাবারের জন্য, ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে। কম দামে খুব ভালো খেয়েছিলাম। মা চিকেন থালি নিয়েছিল আর আমি অনেক দিন পর ভেজ থালি খাচ্ছিলাম, স্পেশাল ভেজ থালি। তারপরে আবার শিলিগুড়ির দিকে চলে যাচ্ছিলাম। তখনই বৃষ্টি হতে শুরু করলো, পুরো চ্যাপচ্যাপে গরম হতে শুরু করলো। যখন এসছিলাম তখন শিলিগুড়িতে জাস্ট বৃষ্টি হয়েছিল বলে ঠান্ডা ঠান্ডা ছিল, বাট এখন সেরকম ছিল না। প্লেনে উঠে ফাইনালি আমরা বাগডোগরা পেরিয়ে কলকাতার এয়ারপোর্টে চলে এলাম। বাগডোগরার এয়ারপোর্ট যতটা ছোট মনে হচ্ছিল, এই কলকাতার এয়ারপোর্ট কিন্তু তার ডবল। ফ্লাইট জার্নি তো আমি জেনারেলি করি, বাট রাতের ফ্লাইট কিন্তু আমি প্রথম চড়েছিলাম অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ নিউ অ্যান্ড ভেরি নাইস। এইভাবেই আমাদের ট্রিপটা শেষ হয়েছিল। ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা আগের পার্ট দেখেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে।